এর আগে একদিন আলোচনার ক্ষেত্রে বলছিলাম যে স্ট্রোক মনে আছে স্ট্রোক স্ট্রোক কি ডিসি আর বিডিসি আর পিস্টন যে সিলিন্ডারের মধ্যে ওঠানামা করে সেটা টিডিসি থেকে বিডিসি হোক বা বিডিসি থেকে টিডিসি হোক একবার উঠাবা একবার নামাকে আমরা একটা স্ট্রোক বলছি ক্লিয়ার তো যে জিনিসটা যার কাছে নতুন একটু বলবেন এটা আমার মনে নাই বা বুঝি নাই সেটা নিয়ে একটু আলোচনা করবো কারণ কোনো একটা পয়েন্ট না বুঝলে আরেকটা পয়েন্ট বুঝবেন না এটা অনেকটা উপন্যাসের মতো উপন্যাস আপনি কি করতেছেন সাপোজ করতে করতে মাঝে 4 লাইন বাদ দিয়ে নিচে যাচ্ছেন ওই 4 লাইনের গ্যাপ কি আর পূরণ করতে পারবেন আপনি না পুরো উপন্যাস আপনার শেষ রাতে পড়ে মজা পাবেন না ঠিক বিষয়টা এরকম কোনো জিনিসটা যদি না বোঝেন আমাকে জানাবেন এখানে শরম লজ্জার কিছু নেই শিখতে আসছেন শিখে নেন আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম স্ট্রোক করছিলাম যে টিডিসি বিডিসি ওকে স্ট্রোক নিয়ে আলোচনা করতে গেলে দুইটা শব্দ আসছে টিডিসি এবং বিডিসি এখন টিডিসি বিডিসি কি এটাকে আমরা যদি সিলিন্ডার ধরি সিলিন্ডার মানে একটা গর্ত যেখানে পিস্টন ওঠানামা করে এই পিস্টনটা সিলিন্ডারের মধ্যে ওঠানামা করে এটা দেখতে কেমন যদি একটু দেখাই পিস্টন সিলিন্ডার সিলিন্ডার পিস্টন ভাইয়া খিলা লাইছে আমাদের নিচে ওখানে পিস্টন তো আমরা এখন চিনবেন আর ওই যে ওখানে আছে ভাই খুলা খুলা আছে আচ্ছা ওই যে আমি লিখেছি প্রবলেমটা কি আমরা আসলে আগে নিয়ে পড়া গর্ত দেখা যায় কয়টা গর্ত তাহলে এটা 4 সিলিন্ডার ইঞ্জিন 4 সিলিন্ডার ইঞ্জিন তাহলে আপনি যদি 4 সিলিন্ডার ইঞ্জিন বলেন আবার যদি 4 পিস্টন ইঞ্জিন বলেন ভুল হবে কি না একই জিনিস তবে আমরা পিস্টন থেকে সিলিন্ডার বানাটাই বেশি বলি যে 4 সিলিন্ডার ইঞ্জিন তাহলে যদি 6টা হয়তো 12টা হইলে 12 সিলিন্ডার 16 হইলে 16 এই সিলিন্ডার মানে হচ্ছে এক একটা গর্ত যেখানে আসলে পিস্টন ওঠানামা করে কিভাবে একটু যদি দেখাই সিলিন্ডারটাকে ব্লকের সাথে ইন্টিগ্রেটেড নাকি স্লিভ আকারে সার্ভিং আছে ভিতরে সিলিন্ডারটাকে ব্লকের সাথে ইন্টিগ্রেটেড নাকি হচ্ছে স্লিভ আকারে থাকে আমাদের এটা ফিক্সড মানে ব্লকের সাথে ইন্টিগ্রেটেড সামনে দিকে একটু মাথা সরাই তো মাথার নিচে না ঢুকছে না পিস্টন পিস্টন কি করবে যখন গাড়ি চলবে বোঝা যাচ্ছে নাকি আস্তে আস্তে যাচ্ছে ওকে তার মানে কখনো উঠবে যদিও দেখাচ্ছে একদম বর্ডার অতিক্রম করে চলে যাবে দেখেন এমনটা হয় এটা সর্বোচ্চ এতটুকু পর্যন্ত আসবে কিন্তু এখানে কম্বাসন চেম্বারটা এখানে এতটুকু পর্যন্ত আমার তো এটা সেভাবে মেজারমেন্ট করে না যার কারণে আমি একদম উঠাই দিচ্ছি এইভাবে কিন্তু ওঠে না জাস্ট আমি বোঝাচ্ছি যে সিলিন্ডারের মধ্যে পিস্টনটা এইভাবে উপরে নামাতে এবং নিচে নামে তাহলে পিস্টন এখন যেটা আছে এটা কি উপরে না তার মানে ডিসি পর্যন্ত এটা যখন আমি টেনে আবার নিচের দিকে নিয়ে আসবো এই টিডিসি এটা একটা স্ট্রোক আবার যে নামাইলাম এটা একটা স্ট্রোক আবার উঠবে আবার নামবে এরকম করে প্রতিনিয়ত এক একটা উঠা বা এক একটা নামাকে আমরা এক একটা স্ট্রোক বলতেছি তো একটা ইঞ্জিন যখন 7 ঘন্টা চলে তখন প্রতিনিয়ত স্ট্রোক হয় 12 ঘন্টা চললে প্রতিনিয়ত স্ট্রোক 2 ঘন্টা চললে প্রতিনিয়ত স্ট্রোক হয় এখন কত তাহলে 7 ঘন্টা যদি চলে তাহলে 7 ঘন্টায় ধরুন যে পিস্টনটা আমার 25,000 বার ওঠানামা করছে তাহলে 25,000 স্ট্রোক
এবং প্রতিটা স্ট্রোকের আলাদা আলাদা নাম আছে না, এখানে সবগুলো স্ট্রোককে আমরা 4টা স্ট্রোক দিয়েছি। 4টা স্ট্রোক যদি মনে রাখতে পারি 4টা স্ট্রোক দিয়েছি। তাহলে একটু যদি আসি, এখানে প্রথমে আমরা সিলিন্ডার অ্যাড করলাম। সিলিন্ডারের মধ্যে কি জানি কি দিলাম, একটু চিনাই দেয় আপনাদের এটা কি দিলাম। এই যে উপরে 3টা লাইন দিছি না, এই 3টা লাইন হচ্ছে এই যে পিস্টনের মাথায় দেখেন 3টা কাটা কাটা দাগ আছে। পিস্টন রিং গ্রুপ কি লাগে এখানে? এখানে কি লাগে জানি না, মনে করেন এমনি ওটা খাস কাটা দিছে। আগে বোঝেন এখানে খাস কাটা থাকে, পরে আমরা এর মধ্যে কি আছে না আছে সেটা আলোচনা করব। তার মানে উপরে 3টা কাটা জায়গা আছে, এই কাটা জায়গার পিছনে বা নিচে একটা গোল গর্ত আছে না, এই গোল গর্তটা এটা, এবং এই গর্ত থেকে একটা এই যে রড বেরিয়েছে, এই রডটা আমার এখন এই অবস্থায় এইভাবে আসে। এটাকে তাহলে এমনও দিতে পারতাম, এমনও দিতে পারতাম, যে কোনো ভাবে। তার মানে এইটা। আর এই যে নিচে নিচে কোনো একটা জিনিসের সাথে লাগে, কি লাগে জানি না। যতটুকু যাচ্ছি এতটুকু পর্যন্ত আমার সাথে আগান। ইমামের আগে যাওয়া হবে না, ইমামের পিছনে থাকেন, জান্নাত পর্যন্ত যেতে পারবেন। তাহলে আসেন কি কি আট করলাম। আট করলাম হচ্ছে সিলিন্ডার, সিলিন্ডারের মধ্যে পিস্টন। এখন কথা, আপনি যে হাতে নিয়ে এটাকে বারবার পিস্টন বলছেন, এটা কি পুরোটাই পিস্টন? না, পিস্টন শুধুমাত্র এই জায়গাটা, 3টা খাস না, এই পুরো জিনিসটা, এইটা হচ্ছে পিস্টন। আর এখান থেকে যে লাঠিটা বের হয়েছে এর নাম হচ্ছে কানেক্টিং রড। কানেক্টিং রড কেন নাম দেওয়া হয়েছে? কারণ এটা কোনো এক জায়গার সাথে কোনো এক জায়গাকে কানেক্ট করে। যেমন আমি যদি বলি এখান থেকে এই পর্যন্ত, এই জায়গাটাকে আমার কানেক্টিং রড। কেন? কারণ এটা কি করছে, আমার কাঁধ এবং এই হাতের মধ্যে একটা সংযোগ, ঠিক এইটাকে একটা কানেক্টিং রড বলছে। তাহলে এটা কিসের কানেকশন দিবে স্যার? এইটা এইরকম একটা কোনো লাঠির সাথে বসবে, যেই লাঠি আর এই পিস্টনের মধ্যে সংযোগ করতেছে। এই লাঠির নাম কি দরকার নাই জানা। ওকে, তাহলে এইটা কানেক্টিং রড। তার মানে কোনো একটা নিচে কিছু একটা থাকে, এটা একাই কিন্তু শেষ না, এরপরেও কিছু একটা থাকে। ওকে, এই কানেক্টিং রড আর এই পিস্টন, এই দুইটা কিন্তু টোটালি আলাদা জিনিস। এই দুইটা এক জায়গায় করার জন্য এখানে একটা পাইপ ব্যবহার করা হয়েছে। এই পাইপটার নাম হচ্ছে পিস্টন পিন। খুব বেশি মনে রাখার দরকার নেই, এগুলো আবার আসবে, জাস্ট এটা বলে রাখলাম পিস্টন পিন। তাহলে আমি যদি একটু কম্পোনেন্ট চিনি, এই জায়গাটা পিস্টন, এই জায়গাটা পিস্টন পিন, এখান থেকে যে নামছে এটাকে বলা হয় কানেক্টিং রড, এবং এই পুরো জিনিসটা আছে সিলিন্ডারের ভিতরে। ওকে, পিস্টন যখন সিলিন্ডারের মধ্যে উঠবে এবং নামবে, তখন একটা জায়গা পর্যন্ত উঠবে, একটা জায়গা পর্যন্ত নামবে, যেটা আমরা এর আগে ক্লিয়ার। আর যদি একটু বলি টিডিসি, এবং এটা হচ্ছে বিডিসি। টিডিসি বিডিসি তো চিনি, সময় দিলাম না, জাস্ট এতটুকু বলি। সর্বোচ্চ অবস্থানকে বলা হয় টিডিসি, মানে টপ ডেড সেন্টার। সর্বনিম্ন অবস্থান হচ্ছে বিডিসি, বটম ডেড সেন্টার। ও বিডিসির নিচে 1 সুতো নামবে না, টিডিসির উপরে 1 সুতো উঠবে না, এটা টাইমিং করাই আছে। চাইলেও উঠাইতে পারবেন না, চাইলেও এর নিচে নামাইতে পারবেন না। এটা এইভাবে, কারণ এটা মেকানিক্যাল পার্ট। যদি হয়তো এটা রাবার, তাহলে না বলে বলে বড় করা যেত। এটা সারা জীবন এইভাবেই চলবে। আজ আপনি গাড়ি কিনছেন, এখানে টিডিসি বিডিসি এতটুকুই, 50 বছর পরেও যদি ইঞ্জিনটা চালান, ওর টিডিসি বিডিসি সেম থাকবে। তাহলে পিস্টন উঠানামা করে। পিস্টন যদি উঠানামা করে, এবার এখানে আমরা কয়েকটা জিনিস আলোচনা করব। পিস্টন যে উঠতেছে নামতেছে, এই মোশনটাকে আমরা কি মোশন বলতে পারি? রিসিপ্রোকেটিং মোশন। উনি যে ওয়ার্ডটা বলবো, ওয়ার্ডটা আমরা চিনি, শুনছেন? না, পড়াশোনা না করলে জি স্যার, আরেকবার বলুন। রেসিপ্রোকেটিং মোশন। আরো একটু বাংলা ভাষায় আপনাদের যদি বলি, অর্ধঘূর্ণয়ন গতি। অর্ধঘূর্ণয়ন গতি কি? আমরা যদি টোটাল রেশিওটাকে ধরি, টোটাল কত ডিগ্রি আমাদের ঘূর্ণায়ন? 360 নাকি? এটা তো চেনেন। ও হ্যাঁ, 180। ঘোর কাটছেও না। আচ্ছা, তাহলে এই যে 90 তার মানে টোটাল হচ্ছে 360 ডিগ্রি। কিন্তু পিস্টন কি 360 ডিগ্রি ওঠানামা করে? 120। কত ডিগ্রি? 180 না? ওকে, তার মানে পিস্টন, এটা কিন্তু আমরা টিডিসি ধরি, এটাকে যদি আমরা বিডিসি ধরি, পিস্টন নামে আবার ওঠে, আবার নামে আবার ওঠে, আবার নামে আবার ওঠে। এই ধরনের গতিগুলোকে আমরা বলতেছি রেসিপ্রোকেটিং মোশন বা অর্ধঘূর্ণয়ন গতি। তাহলে আমরা যদি ইঞ্জিন থেকে পিস্টন থেকে বাদে একটু সহজ ভাষায় বুঝে নিই, দোলনা আছে না? দোলনা কেমন হবে? জাস্ট যায় আসে, রেসিপ্রোকেটিং মোশন। টিউবওয়েলের হাতল আছে না? উঠান আর নামান, রেসিপ্রোকেটিং মোশন। আর কি আছে?
লিখতেছি। আর কি আছে উদাহরণ? আর কিছু আছে? ওই যে ঘড়ির পেন্ডুলাম যায় আসে, এটা কি পুরোটা ঘরে? এই ধরনের গতিগুলোকে আমরা বলতেছি রেসিপ্রোকেটিং মোশন বা অর্ধ ঘূর্ণায়মান গতি। মানে 180 ডিগ্রি গতিগুলোকে আমরা বলতেছি অর্ধ ঘূর্ণায়মান গতি। তাহলে একটু লিখে নিন। দেখেন রেসিপ্রোকেটিং মোশন RECRO একজন পরে রেসিপ্রোকেটিং মোশন MOTION মোশন। এবার লেখেন অর্ধ ঘূর্ণায়ন, লেখেন অর্ধ ঘূর্ণায়ন গতি। অর্ধ ঘূর্ণায়ন বা 180 ডিগ্রি গতিকে অর্ধ ঘূর্ণায়ন বা 180 ডিগ্রি গতিকে রেসিপ্রোকেটিং মোশন বলে। এসিতে আছে আবার কিসের হিট আছে? ওকে, তাহলে রেসিপ্রোকেটিং না কোনো কোশ্চেন। তাহলে উদাহরণ আমরা কয়েকটা লিখি যাতে বাসায় গিয়ে অন্য সময় পড়লে আমরা পাই। যেমন লেখেন পিস্টনের গতি, পিস্টনের গতি কমা দিয়ে রাখেন। দোলনার গতি, দুই একটা উদাহরণ লিখলে তাহলে বাসায় করতে ইজি হবে। দোলনার গতি। এরপর আরেকটা উদাহরণ লিখতে পারেন ঘড়ির পেন্ডুলাম। মাঝি যখন নৌকা এক জায়গা থেকে নিয়ে যায় তখন কি হয়? অর্ধেক ঘুরে না, পানির মধ্যে অর্ধেক দিয়ে যায়, আবার টানে অর্ধেক নিয়ে যায়। এবং সেলাই মেশিন যখন করে, সেলাই মেশিন ওই যে চালক যখন প্যাডেল করে, সেই প্যাডেলও কিন্তু সামনে পিছনে সামনে পিছনে রেসিপ্রোকেটিং মোশন। তাহলে এই যে তিন চারটা উদাহরণ লিখছেন এতটুকুতে মোটামুটি। তাহলে মানে পিস্টন যে ঘুরতেছে এটাকে কি গতি বলতেছি? রেসিপ্রোকেটিং মোশন। ক্লিয়ার? ওকে, রেসিপ্রোকেটিং যদি ক্লিয়ার হয় এবার তাহলে স্ট্রোক লেখেন। যদিও গত ক্লাসে ক্লিয়ার হয়েছে কিন্তু লেখা হয়নি। লেখেন স্ট্রোক, STROK স্ট্রোক, STROK লেখেন। পিস্টন TDC থেকে BDC, পিস্টন TDC থেকে BDC অথবা BDC থেকে TDC। এগুলো আজই লিখতেছি, আজই শেষ, এরপরে আর লিখবো না। TDC থেকে BDC বা BDC থেকে TDC একবার উঠা বা নামাকে, একবার উঠা বা নামাকে স্ট্রোক বলে। TDC BDC চিনলাম, ওকে, আর দিকে গেলাম না। তাহলে আমরা স্ট্রোক চিনলাম, রেসিপ্রোকেটিং মোশন চিনলাম, পিস্টন রেসিপ্রোকেটিং মোশনে চলে। এবার যদি আমি একটু কাজ করি, কম্পোনেন্টগুলো তো চিনলেন। এখানে আমরা তিনটা কম্পোনেন্ট নাম বললাম। এক হচ্ছে সিলিন্ডার, দুই পিস্টন, এরপর কানেক্টিং রড, মাঝখানে একটা নাম বলছিলাম পিস্টন পিন। ইঞ্জিনের একটা ইনটেক লাইন থাকে। আপনার ইনটেক লাইন আছে না? পিস্টন পিন, PIN। আর একটা থাকতেছে হচ্ছে এক্সস্ট লাইন। আমরা প্রথমে আইসি ইঞ্জিনের ডিজেলটা করব না গ্যাসোলিনটা করব? আমরা প্রথমে গ্যাসোলিনটা করব।
গ্যাসোলিনটা A to Z বোঝার পরে ডিজেল ইঞ্জিন নিয়ে আমরা আলোচনা করব। যে দিক দিয়ে কিছু একটা ঢুকবে এটাকে বলা হয় ইনটেক লাইন, আর যে দিক দিয়ে কিছু একটা বের হবে এটাকে বলা হয় এক্সজস্ট লাইন। আপনার ইনটেক এক্সজস্ট আছে না? এই দিক দিয়ে টানতেছেন, কোন দিয়ে বের করতেছেন, ঠিক? গাড়িরও ইনটেক আর এক্সজস্ট লাইন আছে। ইনটেক এবং এক্সজস্ট লাইনের এই যে চিপায় এখানে গাড়িতে থাকে স্পার্ক প্লাগ। তাহলে স্পার্ক প্লাগের লোকেশন কোথায়? ইনটেক আর এক্সজস্ট লাইনের মাঝখানে। ইনটেক আর এক্সজস্ট লাইনের মাঝখানে। না, চিত্র এখন আগে বুঝি, আঁকা আঁকি সব পরে, নামগুলো খালি একটু মনে রাখেন, আমি সব কিছু বুঝাই দিচ্ছি। ওকে, তাহলে স্পার্ক প্লাগ নাকি মনে থাকবে তো? স্পার্ক প্লাগ, স্পার্ক প্লাগের কাজ কি? আগুন লাগানো। এখন আসি, যেহেতু এটা ইনটেক লাইন, যেহেতু এটা এক্সজস্ট লাইন, এখন এই লাইনগুলো কি সব সময় খোলা থাকবে বা সব সময় বন্ধ থাকবে? মাঝে মাঝে খোলার প্রয়োজন, মাঝে মাঝে বন্ধ করার প্রয়োজন। তার মানে এখানে কি থাকবে? আমরা এর আগে আলোচনা করছিলাম যে ভালভের কাজ হচ্ছে রাস্তাকে কখনো ওপেন কখনো ক্লোজ করা। ইনটেক লাইনে যেটা থাকবে সেটাকে বলা হয় ইনটেক ভালভ, আর এক্সজস্ট লাইনে যেটা থাকবে সেটাকে বলা হয় এক্সজস্ট ভালভ। একটু যদি চিনি ভালভগুলো কেমন, এই যেগুলো হচ্ছে আমাদের ভালভ, কেমনে স্যার থাকে? এই যে এমনে থাকে, এবং কোনো একজন উপর থেকে ওকে ধাক্কা দিলে ও নিচের দিকে নেমে যায় এবং লাইনটাকে খুলে দেয়। একটু প্র্যাকটিক্যাল করি আমরা। এক্সজস্ট আর ইনটেকের দুইটা ম্যাটেরিয়ালস কি সেম থাকে? ভালভের এগুলো কাস্ট আয়রন দিয়ে তৈরি। দুইটা ম্যাটেরিয়াল সেম থাকে। এটাই same। একটা জায়গায় আরেকটা কাজ করে সমস্যা দুইটা ভালভ। হুম? একটা জায়গা যদি আরেকটা লাগাই দেই, একটা জায়গা আরেকটা আপনি লাগাই দিলে ওটা লাগবে না। কাজ থাকবে না মেকানিক্যাল বিষয়গুলো এই আস্তে আস্তে কাস্ট আয়রন আমি এখনো আলোচনা করিনি, সামনে আসবে। তুমি জাস্ট বলবো দেখো হ্যারান ব্রাঞ্চে ভর্তি হওয়া এখন তো বলতে হবে। ওকে, একটু কি বললাম আমরা? এই অবস্থায় কি এই রাস্তাটা বন্ধ না? কিন্তু যদি আমি এখান থেকে একটু ধাক্কা দিই, খুলে গেছে, আবার বন্ধ, আবার খোলা, আবার বন্ধ। এখানে তো অনেকগুলো ভালো চারটা ভালভ। এতগুলো নিয়ে টেনশন করার দরকার নাই, ইমাম যেটা পায় সেখানে আবার। তাহলে কি হচ্ছে? এই যে ভালভটা এসে কিন্তু রাস্তাটাকে একদম ক্লোজ করতেছে, ফুটা বন্ধ। কিন্তু যখনই এখান থেকে একজন ধাক্কা দেয় তখনই কিন্তু ফুটা খুলে যায় এবং লাইন ওপেন হয়ে যায়। এখন কথা স্যার, এই যে ওপেন ক্লোজের মাধ্যমে আপনি কেমনে লাইন বলতেছেন যে লাইন ওপেন ক্লোজ হয়? একটু যদি খেয়াল করি, এই এখানে ফুটা দেখতেছেন, এইটা হচ্ছে বাতাস ঢোকার লাইন, এই যে এই লাইনটা। এখন এই বাতাসটা এখান থেকে এসে কার মধ্যে দিয়ে ঢুকবে? এই যে দিক দিয়ে ঢুকবে। তাহলে আমি যদি এই জায়গাটাকেই বন্ধ করে রাখি, বাতাস ঢুকতে পারবে? এই যেখান থেকে কিন্তু বন্ধ হয়ে গেছে। তাহলে এটাকে আরেকটু আমরা ক্লিয়ার করি, একটা ফোনের ফ্ল্যাশ দেন আমার। লাইটটা একটু বন্ধ করে দেন, পিছনেরটাও দেন, তাহলে অনেকটা ক্লিয়ার হবে। তাহলে আরেকটা পাস করো অফ করে ভাইয়া তুমি একটু এতে ভিডিও দেখতে পারো না? তোমার জন্য ভিডিও দেখা যায় না। এই টেনশনের কোনো কারণ আমি দেখা দিচ্ছি। দেখেন তো লাইট দেখা যায়? দেখা যায়। নিচ দিক দিয়ে লাইট দেখা যায় না? দেখা যায়। আমাদের এখানে দুইটা ইনটেক ভালভ আছে, তার মানে একটা বাতাস এই লাইন দিয়ে এসে দুই ভাগে ভাগ হয়ে যাবে। আমরা আলোচনা করব লুজ একটা করেন লাইন তো নিয়ে। রাইট করে তার মানে আমি এখান থেকে যতটুকু বুঝাচ্ছি যে ইনটেক লাইনের সাথে এই ফুটার সম্পর্ক আছে, এতটুকু তো ক্লিয়ার। এবার আমরা কি করব? এবার এর লাইটটা মধ্যে ঘুরাই ভালভটা লাগাই দেব। ঠিক আছে দেখেন তো রাস্তাটা বন্ধ, শিওর? একটা বলে খুলছে, আবার বন্ধ, খুলছে। জি স্যার মানে বোঝানোর চেষ্টা করতেছি যে এই ভালভ খুললে আলো যেহেতু দেখা যায় তার মানে বাতাস ঢোকে, এই ভালভ বন্ধ হলে যেহেতু আলো দেখা যায় না তার মানে বাতাস আর ঢুকতে পারে না। অনেকটা আপনার নাকের মতো, আপনার নাক তো চাইলে আপনি বন্ধ করতে পারবেন না হাত বন্ধ করে, কিন্তু আমি যদি এই হাতটাকে ধরি
এই যে নাক বন্ধ, আবার খুলে দিলে ওপেন। তাহলে এই হাতটাই হচ্ছে আমার এই ভাল্ব। তাহলে এই ওপেন, আবার এই ক্লোজ, ওপেন ক্লোজ। ক্লিয়ার তো নাকি? কোনো কোশ্চেন? একটু লাইন যদি বোঝেন তাহলে আমার বোঝানো সার্থক। আমি কিন্তু আপনাদের থেকে আধা ঘন্টা সময় চেয়ে নিচ্ছি, কোনো কথা না। তাহলে এই ভালভটা কিভাবে ওপেন হবে? উপর থেকে নিচে না নিচ থেকে উপরে? উপর থেকে নিচে। তার মানে এখানে কে একজন বসে আছে যে কন্টিনিউয়াসলি ধাক্কা দিয়ে খুলে দেয়, আবার কাজ শেষে টেনে আবার উপরে তুলে দেয়। কে খুলতেছে কে বন্ধ করতেছে জানা দরকার। And আপনি জানেন সবই নামে করতেছেন মাথায় ঢুকবে না। যতটুকু যায়, কারণ আপনাকে কিভাবে বুঝাইলে আপনি বুঝবেন এটা মোটামুটি আমার একটা ধারণা হয়েছে বা আমি জানি। এই জন্য আমি যেভাবে যাচ্ছি সেইভাবে আমরা কোনো একটা সময় গিয়ে আমি বলবো যে ইঞ্জিন আপনারা বুঝছেন, আপনি বলবেন যে হ্যাঁ ইঞ্জিন বুঝে গেছি। ইঞ্জিন যে এত সহজে বোঝা যায় এটা ভাবনার বাইরে। এই যে ওয়ার্কিং প্রিন্সিপাল, এটা আমরা ডিপ্লোমাতে পড়ছি 1.5 বছর, ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, থার্ড সেমিস্টার, 1.5 বছরে আমরা এই পুরো ব্যাপারটা বুঝছি, যেটা আমি আপনার থেকে আধা ঘন্টা সময় চেয়ে নিয়েছি। তাইলে বোঝেন এর মধ্যে কি ইনফরমেশন আছে। তাহলে ইনটেক লাইন, এক্সস্ট লাইন ক্লিয়ার। এখন কথা, একটু আগে যে আপনারা বললেন যে ইনটেক আর এক্সস্ট কি একই ম্যাটেরিয়াল দিয়ে তৈরি? হ্যাঁ, একই ম্যাটেরিয়াল। আবার উনি একটা কোশ্চেন করলেন, তাহলে ইনটেক যদি এক্সস্ট দেয়, এক্সস্ট যদি ইনটেকে দেয়, হবে না। কেন হবে না? কারণ এর সাইজ কিছুটা ছোট এবং বড় আছে। আমরা এইটা কখন বুঝবো? যখন আমরা সবকিছু বোঝার পরে আলোচনা করবো যে ইনটেক ভালভ কিভাবে চিনবো আর এক্সস্ট ভালভ কিভাবে চিনবো। সেই সময় আপনি বুঝবেন যে আসলে ইনটেকে এক্সস্ট লাগবে না, এক্সস্টে ইনটেক লাগবে। আপনি দুইটা নাম ভালভ আপাতত দুইটা, আপাতত দুইটা, আর কোনো ভালভ নাই। জাস্ট পৃথিবীতে দুইটাই ভালভ ইঞ্জিনের জন্য, একটা ইনটেক ভালভ, একটা এক্সস্ট। এখন সিলিন্ডার সংখ্যা যত বাড়বে তত ভালভ সংখ্যা বাড়বে, সিলিন্ডার যত কমবে ভালভ সংখ্যা তত কমবে। আমরা যেহেতু একটা সিলিন্ডার নিয়ে আলোচনা করছি, তো আমাদের কাছে ভালভ দুইটাই স্যার, একটা ইনটেকের ভালভ, একটা এক্সস্টের ভালভ। ক্লিয়ার? নিজেদের মধ্যে মহিলা মানুষের মধ্যে গুনগুন করি না। যদি কোনো কোশ্চেন থাকে আমাকে জানাবেন। ইনটেক এক্সস্ট ক্লিয়ার? এক্সস্ট লাইনে আমাদের খুব একটা বেশি টেনশন নেই, ইনটেক লাইন নিয়ে টেনশন। এখন কথা, এক্সস্ট লাইনে কেন টেনশন নাই? বাতাস যদি কোনোভাবে ঢোকে ও বের হবেই, ও রাস্তা ওই করে নেবে, আপনাকে টেনশন করতে হবে না। যার কারণে এক্সস্টে আমরা খুব বেশি ইনভেস্ট করি না, যা ইনভেস্ট করছে সব ইনটেকে। কেমন ইনভেস্ট স্যার? কখনো কি শুনছেন এক্সস্টে কোনো ফিল্টার আছে? না। কিন্তু ইনটেক লাইনে কিন্তু একটা ফিল্টার আছে। এখন হয়তো বুঝতে পারেন স্যার ক্যাটালিটিক কনভার্টার আছে, যারা একটু জানেন অটোমোবাইল নিয়ে বা ইঞ্জিন নিয়ে, ক্যাটালিটিক কনভার্টার আছে। তো ওই ফিল্টারটাকে আমি ধরতেছি না। ক্যাটালিটিক কনভার্টার বাতাসের ক্ষতিকর পদার্থগুলোকে কম ক্ষতিকর করার জন্য ব্যবহার করা হয়, এটা বাতাস পরিষ্কার করার জন্য ব্যবহার করা হয় না। কিন্তু ইনটেক লাইনে একটা ফিল্টার আছে যেটাকে বলা হয় এয়ার ফিল্টার। এই এয়ার ফিল্টারের কাজ হচ্ছে এই দিক থেকে যে বাতাসটা ঢুকতেছে সেই বাতাসটাকে পরিষ্কার করা। এখন কোশ্চেন, স্যার বাতাসের কি এমন দায় পড়ে গেছে যে ইঞ্জিনের মধ্যে ঢুকবে? বিষয়টা এমন না। বাতাস তো এখানেই ছিল, সেই বাতাস কেন এর মধ্যে ঢুকবে? কারণ এর মধ্যে বাতাসকে ঢুকতে আমরা বাধ্য করি। কেমন? একটা জিনিস খেয়াল করেন তো, দুইটা ভালভই বন্ধ আছে, পিস্টন তো নড়ে নাকি? এতক্ষণ তো বুঝছি দুইটা ভালভই বন্ধ। পিস্টনকে যদি আমি টিডিসি থেকে বিডিসি তে নামাইতে চাই, পিস্টনকে নামাইতে পারবো? কেন পারবো না? পিছন থেকে বলেন স্যার, কেন না পারবো? এখান থেকে এই পর্যন্ত কেন নামাইতে পারবো না? দুইটা বাল্ব যদি লক থাকে তাহলে তো এটা এয়ারটাইট হয়ে থাকবে। স্যার একটা খুলবে, একটা মনে করেন আমার খোলা বন্ধ না, আমার দুটোই বন্ধ, সেক্ষেত্রে পিস্টনকে নামাইতে পারবো? না, বাতাসের বাতাসে সাকশন করে পারবো না। কেন? একটু সহজ ভাষায় যদি বলি, পিস্টন যখন টিডিসি তে আছে, এটাকে যখন আমি বিডিসি তে নামাবো, তখন পিস্টন এবং সিলিন্ডারের এই জায়গাটার মধ্যে একটা ভ্যাকুয়াম তৈরি হবে, একটা ভ্যাকুয়াম তৈরি হবে। যেন তাড়াতাড়ি দিয়ে আমাকে ছেড়ে দেবো। ক্লাসের আগে বলি, যেখানে ছিলাম আমরা
পিস্টন যখন টিডিসি থেকে বিডিসি থেকে আপনি নামাবেন, দুইটা ভালভ যদি বন্ধ থাকে তাহলে কোনো কিছু ঢুকতে পারবে যদি না ঢোকে তাহলে পিস্টন এবং সিলিন্ডারের মাথায় যে কম্বাসন চেম্বারটা আছে এখানে কিন্তু ভ্যাকুয়াম তৈরি হবে। ভ্যাকুয়াম মানে কি? বায়ু শূন্য একটা জায়গা তৈরি হবে। তাহলে এই বায়ু শূন্য জায়গার মধ্যে যদি আপনি কোনো কারণে বাতাস না ঢুকাইতে পারেন, পিস্টনকেও কখনো নামানো সম্ভব না, আর এই দিক দিয়ে কোনো কাজ হবে না। তাহলে বিষয়টা একটু সোজা ভাবে ইনজেকশনের সিরিজ তো দেখছি, খেলছি। আমি একটু বলি, আপনারা একটা অ্যানিমেশনের মাধ্যমে দেখেন। এখানে একটা বালতি আছে, ইনজেকশনের সিরিজটা একদম লাগানো। আমি বালতির মধ্যে মাথাটা ঢুকে ধীরে ধীরে তুলতেছি, কি হচ্ছে? ওর মধ্যে পানি ঢুকতেছি না? আচ্ছা, ওর মাথায় আমি একটা নোক দিলাম, দিয়ে এবার তুলতেছি, উঠবে? কেন ওঠে না? কারণ ওই ইনজেকশনের সিরিঞ্জে, এটা সিলিন্ডার, ইনজেকশনের এই টিউবটাকে বলতেছি পিস্টন। টিউব থেকে যে লাঠিটা বের হইছে, যেটা আমি হাত ধরে টানি, এটা হচ্ছে কানেক্টিং রড। আর এর মাথায় যে ফুটাটা, যেটা দিয়ে কিছু একটা ঢুকবে, এটা হচ্ছে ইনটেক লাইন বা এটা এক্সস্ট লাইন। তাহলে এই মাথায় যখন আমি হাত দিছি এবং এটাকে যখন নামানোর চেষ্টা করতেছি, কোনো কিছু না ঢোকার কারণে এখানে যে ভ্যাকুয়ামটা তৈরি হয়েছে, এইটার কারণে ওয়ান নামতে পারছে না। কখন নামবে স্যার? যখন রাস্তা খুলে দিবেন, একে ধীরে ধীরে নামাবেন, পানি ঢুকলে পানি ঢুকবে, বাতাস ঢুকলে বাতাস ঢুকবে, তখনও ইজিলি নামবে। ঠিক বিষয়টা আমাদের ইঞ্জিনে। তার মানে আপনি পিস্টনকে দুইটা ভালভ ক্লোজ রেখে কখনো নামাইতে পারবেন না। আমরা কি করব? যখন পিস্টনকে টিডিসি থেকে বিডিসি তে নামাবো, তখন ইনটেক ভালভ খুলে দেবো। তাহলে ইনটেক ভালভ খুলে দিলে এখানে কি হবে? একটা ভ্যাকুয়াম তৈরি হবে না? আর বাতাসের ধর্ম হচ্ছে শূন্য স্থান পছন্দ করে। বাতাস শূন্য স্থান পছন্দ করে না। যেখানেই শূন্য স্থান, সেখানেই বাতাস ছুটে গিয়ে জায়গা দখল করে। এটা তো জানি। তাহলে পিস্টন যখন টিডিসি থেকে নামতেছে, যত ভ্যাকুয়াম তৈরি হচ্ছে, বাতাস যেচে এর মধ্যে ঢুকতেছে। ওকে, তার মানে কেন বাতাস কেন ঢুকতেছে এটা তো ক্লিয়ার। তার মানে পিস্টন টিডিসি থেকে নামার সময় পিস্টনের মাথায় যে নেগেটিভ প্রেসারটা তৈরি হয়, এই নেগেটিভ প্রেসারটা দখল করার জন্য বাইরে থেকে বাতাস ছুটে আসে। তার মানে বাতাসকে কিন্তু ঢোকানো হয় না, বাতাস নিজেই ঢোকে। তাহলে কথা স্যার, আমাদের গাড়িতে কি কোনোভাবেই বাতাস ঢোকানো হয় না? হ্যাঁ, বাতাস ঢোকানো হয়। যখন বাতাস ঢোকানো হয়, এইটাকে আমরা বলতেছি টার্বোচার্জার অথবা সুপারচার্জার। আর যখন বাতাস নিচে ঢোকে, তখন এটা নরমাল ইন্টারনাল কম্বাসন ইঞ্জিন। টার্বো ইঞ্জিন করিনি? টার্বো ইঞ্জিনের কাজ হচ্ছে বাতাসকে চেপে ঠেসে ইঞ্জিনে ঢোকানো। বুঝে দিই একটু। এই অবস্থায় আপনি এই ইঞ্জিনের মতো বাতাসকে আপনি ঢোকাচ্ছেন না বাতাস নিচে ঢুকতেছে? এই যে ভিতরে এমন এমন যখন হচ্ছে, এই ভ্যাকুয়ামের কারণে বাতাস কিন্তু ওর মধ্যে দিয়ে ঢুকতেছে। কিন্তু যখন হার্ট দুর্বল হবে, তখন কি এটা টানতে পারবে না? যখন পিস্টন দুর্বল হবে, তখন বাতাস টানতে পারবে? তখন আমরা কি করি? মাস্ক লাগাই না? ঠিক এই মাস্কটাই হচ্ছে ইঞ্জিনের ক্ষেত্রে টার্বোচার্জার। অর্থাৎ মাস্কের কাজ কি? ওই যে কম্প্রেসড করা অক্সিজেন আছে, ও নিজে নিজে আপনার শরীরের মধ্যে ঢুকে আপনাকে টানতে হবে না। ঠিক টার্বোচার্জার। তো অতদূর আমরা এখন যাব না। আমরা যেটা আসছে ইঞ্জিনের ওয়ার্কিং প্রিন্সিপাল। ওকে, তাহলে ইনটেক লাইনে ইনটেক ভালভ, এক্সজস্ট লাইনে এক্সজস্ট ভালভ, মাঝখানে থাকতেছে স্পার্ক প্লাগ। এই যদি হিসাব হয়, এখান থেকে একটু হাইট রেখে আমরা একটু সামনে যাব। আমরা কিছুদিন আগে একটা জিনিস শেয়ার করছিলাম পিছনে, তার নাম কি? বিল্লাল বিল্লাল জামাতদার নাকি নাম? পদবী নিয়ে, পদবী কি? বিল্লাল, তারপর কি? হোসেন। হোসেন। আপনাকে আমি বললাম এই রুমের মধ্যে আগুন লাগাইতে হবে। কি কি লাগবে আপনার? কেরোসিন তেল। খালি করে দিলেও আর কিছু না। এই মনে লাগাবে, অনেক কেমন লাগাবে কেরোসিন তেল, ম্যাচ, আর কিছু কিচ্ছু না। আগুন জ্বলবে না, বাতাস অক্সিজেন। ভরপুর বাতাস লাগবে না? কোন জায়গায় আগুন লাগাইতে গেলে আমাদের তিনটা জিনিস লাগে। একটা হচ্ছে ফুয়েল বা জ্বালানি, যেটাকে উনি কেরোসিন বলছে। টেম্পারেচার অথবা আগুন, যেটাকে উনি ম্যাচ বলছে। আর একটা হচ্ছে শুধু বাতাস না, বাতাসের মধ্যে থাকে অক্সিজেন। বাতাস তো আপনার মাটি থেকে 1600 ফুট উপরেও আছে, কিন্তু ওখানে আগুন লাগা কিন্তু অনেক কষ্ট, কারণ ওখানে অক্সিজেনের লেয়ার খুবই কম। যার কারণে পাহাড়ে গেলে আমরা একটুতেই হাঁপায়া যাই। যে মানুষ মাটিতে 100 কিলো দৌড়াইতে পারে, সে মানুষ পাহাড়ে গেলে মাত্র 20 কিলো দৌড়াইতে তারপর হাঁপায় যায়। কেন? কারণ ওখানে ভরপুর অক্সিজেন নেই, অক্সিজেনের অভাব। অন কাইন্ড অফ গরমের সময় যেমনটা হয়, গরমের সময় একটু দৌড়াইলে গা হাঁপায় যায় না? কেন? কারণ গরমের সময় অক্সিজেনের পরিমাণ বাতাসে অনেক কম থাকে। কেন? কারণ বাতাস যত গরম হয়, সেই বাতাসের মধ্যে অক্সিজেনের পরিমাণ তত কমে যায়। এই তিনটা জিনিস যদি আমি কোনো জায়গায় দিই, তাহলে আগুন জ্বলবে? আগুন জ্বলবে?
ঠিক এই তিনটা জিনিসকে আমরা বলতেছি ইঞ্জিনের খাবার। ইঞ্জিনের মধ্যে এই তিনটা জিনিস দিতে হয়, যদি কোনো একটা মিসিং থাকে ইঞ্জিন স্টার্ট হবে না বা ইঞ্জিনে আগুন লাগবে না। এখন কথা, এই তিনটাই কেন ঢুকাবো? কারণ বারবার বলতেছি যে কম্বাসন চেম্বারে আমরা ব্লাস্ট দিই, ওখানে একটা বিস্ফোরণ ঘটে, তাহলে বিস্ফোরণ মানে কি আগুন লাগবে, তো আগুনের মধ্যে তো এই তিনটা জিনিস লাগবে। আচ্ছা, অক্সিজেন ঢোকানোর জন্য আমরা কিন্তু এয়ার ফিল্টার দিছি, তার মানে আসলে অক্সিজেন ঢোকে ওই লাইন দিয়েই ঢুকবে। এবং টেম্পারেচার আগুন লাগানোর জন্য কিন্তু স্পার্ক প্লাগ দিছি, কিন্তু এখনো কোনো জ্বালানির লাইন দিছি? তেল যে আসবে তেলের কোনো লাইন দেওয়া হয়নি। তেলের লাইনটা থাকতেছে হচ্ছে ইনটেক ভালভের উপরে, এই জায়গাটা ফুটো করে একটা ফুয়েল ইনজেক্টর ঢোকানো হয়। ইনজেক্টর কথাটা অনেকের কাছে নতুন থাকতে পারে, একটু ক্লিয়ার করে নেন। ইনজেক্টর, ফুয়েল ইনজেক্টর, INJECTOR, ফুয়েল ইনজেক্টর। ইনজেক্টরের কাজ হচ্ছে তেল দেওয়া। স্পার্ক প্লাগ, SPARK, PLUG, স্পার্ক প্লাগের কাজ হচ্ছে আগুন দেওয়া। আর হচ্ছে এয়ার ফিল্টার, এয়ার ফিল্টারের কাজ হচ্ছে যে বাতাসটা করবে সেটাকে পরিষ্কার করা। তাহলে তিনটা জিনিস দেওয়া আছে, তাহলে তিনটা জিনিস দিলে তো আগুন লাগবেই। এবার যদি বুঝে থাকেন, এবার আমরা বোঝার জন্য প্রশ্ন করব। তার আগে স্যার, এয়ার ফিল্টার কোথায় থাকে? এয়ার ফিল্টার ওই যে এই লাইনের মাথায় থাকে, কোন লাইন? ইনটেক লাইনের মাথায়। শিওর? জি। স্পার্ক প্লাগ উপরে উপরে বলতে আমি বসা, আমি এটা জানি না। ইঞ্জিনে বুঝবো আমি কোথায় বুঝবো? সিলিন্ডারের উপরে সিলিন্ডারের উপরে। বা যদি আর একটু ভালোভাবে বলি, পিস্টন ওঠানো পারা আর উপরে আর কি পিস্টনের উপরে। ঠিক আছে, পিস্টনের উপরেই আছে, কিন্তু আরো যদি স্পেসিফিক ভাবে বলি, দুই ভালো চিপ হয়ে আছে। স্যার, ফুয়েল ইনজেক্টর ফুয়েল ইনজেক্টর কি? কোথায় থাকে? ফুয়েল ইনটেক লাইনের মাঝামাঝি থাকে। ইনটেক লাইনের মাঝামাঝি। আরো একটু স্পেসিফিক ভাবে বললে ভালো হয় যে ইনটেক ভালভের আগে, ইনটেক বাল্বের আগে। কারণ ইনটেক লাইনের মাঝামাঝি মানে এখানে এখানে। অথবা এখানে, তো এটা সরাসরি থাকে ইনটেক ভালভের একটু আগে। আমি যদি একটু লোকেশনটা চিনাই দেই আপনাদের, এটা ইনটেক লাইন, দেখেন এটা ইনটেক লাইন, এই যেটা হচ্ছে ইনটেক ভালভ। তাহলে এই ভালভ আর এই লাইনের এই যে এখানে চিপাই দেখেন ফুটা করা আছে, এটা হচ্ছে ফুয়েল ইনজেক্টর। তাহলে এই যে বাতাস, এই যে বাতাসের সাথে তেল, সেই বাতাসের তেল একসাথে মিক্সড হয়ে সিলিন্ডারে ঢুকবে। তাহলে দেখেন তো আমার এখানে এই যে বাতাস আর এই যে তেল দুইটা মিক্সড হয়ে সিলিন্ডারে ঢুকবে, তার মানে লোকেশন হচ্ছে ইনটেক ভালভের আগে। এগুলো আরো ক্লিয়ার হবে টেনশনের কারণে। যতটুকু আমরা দিলাম এবং লোকেশনগুলো বসাই দিছি, এতে আমাদের ইঞ্জিন চালার মতো হয়ে গেছে। এবার আমরা একটু ইঞ্জিনটা চালাই, খালি তো বসাইলেই হবে না, আউটপুটও তো লাগে। আমি ইনভেস্ট করে গেলাম কিন্তু আউটপুট পাইলাম না, এবার আমরা আউটপুট নেব। স্ট্রোক, আবার একটু যাই, স্ট্রোক কি উঠবে অথবা নামবে, এক একটা স্ট্রোক। স্ট্রোকের উপর ভিত্তি করে বা উঠা নামার উপর ভিত্তি করে ইঞ্জিন দুই ধরনের, একটাকে আমরা বলতেছি হচ্ছে টু স্ট্রোক, আর একটাকে বলতেছি ফোর স্ট্রোক। এখন টু স্ট্রোক বা ফোর স্ট্রোক কেন নাম হইলো? ওই যে ইঞ্জিন যে সিলিন্ডারের মধ্যে উঠানামা করবে এই সার্কেলটা, তাহলে টু স্ট্রোক মানে কি বোঝাচ্ছে? নামবে উঠবে শেষ। ফোর স্ট্রোক মানে নামবে উঠবে নামবে উঠবে শেষ। তাহলে টু স্ট্রোক ইঞ্জিন কত ডিগ্রিতে শক্তি উৎপন্ন করবে? এই যে নামবে আর এই যে উঠবে, তাহলে 360 ডিগ্রি, 180 দুই বার। আর যদি ফোর স্ট্রোক হয় 720। এখন আসে এই দুইটার মধ্যে আমরা কোনটা নিয়ে আলোচনা করব? এই দুইটার মধ্যে আমরা ফোর স্ট্রোক নিয়ে আলোচনা করব। কেন? কারণ এখনকার গাড়িগুলোতে টু স্ট্রোক নাই। তাহলে নাই, তাহলে ওটাই আগে বুঝান কেন নাই। আমি একটু উল্টা, আগে ফোর স্ট্রোকটা বুঝাবো। ফোর স্ট্রোক যখন আপনি এ টু জেড বুঝবেন তখন আপনিই বলতে পারবেন যে কেন টু স্ট্রোক আমরা বাদ দিলাম। তাহলে সেটা ইজি না? তাহলে ফোর স্ট্রোক নিয়ে আমরা আলোচনা করব। তাহলে ফোর স্ট্রোক মানে কি? পিস্টন দুইবার উঠবে দুইবার নামবে। এখানে যে ফোর স্ট্রোক বলতেছি আমরা, এই ফোর স্ট্রোকের কিছু নাম আছে। বারবার তো ফোর স্ট্রোক বলে কাজ হবে না, এর কিছু নাম আছে। ওকে, এই স্ট্রোক গুলো যদি আমরা একটু বলি, এক নাম্বার হচ্ছে সাকশন। সাকশন, যার বাংলা করতে গেলে গ্রহণ। সাকশন মানে সাকতেছে বা গ্রহণ করতেছে। ওকে, দুই নাম্বার হচ্ছে কম্প্রেশন।
কম্প্রেশন, যার মানে হচ্ছে সংকোচন। দেন এর পরেরটা আমরা পাবো পাওয়ার, মানে এখানে শক্তি তৈরি হচ্ছে। এবং লাস্টে পাবো হচ্ছে এক্সস্ট, যেখান থেকে বের করে দেবো বা নির্গমন করে দেবো। এই চারটা যদি বোঝেন এবং এতক্ষণের ওভারঅল আলোচনা যদি বোঝেন, আপনি ইঞ্জিনের ওয়ার্কিং প্রিন্সিপাল বোঝার জন্য প্রস্তুত। এবং মোটামুটি আপনি 60% বুঝে গেছেন। এখন আমি সেটা একটু ধরাই দেবো, তাহলে একটু আগে। প্রতিটা জিনিসের একটা শুরু আছে না? শরীয় সারার শুরু যেমন শরীয়তে, আলিফ বা শুরু যেমন আলিফ থেকে, ক খ যেমন ক থেকে। তো পিস্টনের যে ওয়ার্কিং প্রিন্সিপাল হবে স্ট্রোক গুলো, এটা শুরু হচ্ছে সাকশন। আর সাকশন মানে পিস্টন আছে হচ্ছে টিডিসি। এটা আপনাকে মুখস্থ রাখতে হবে বা মনে রাখতে হবে, যেমন হোক আপনাকে মনে রাখতে হবে। পিস্টনের প্রথম লোকেশন সাকশনে, আর সাকশন মানে হচ্ছে টিডিসি। তাহলে সাকশন মানে যদি টিডিসি হয়, তাহলে কম্প্রেশন মানে কোথায়? বিডিসি। এখানে যদি টিডিসি বলতেছি, এটা কিন্তু শুরুর পজিশন না, শেষটা না। ও তো শুরু এখানে হয়ে শেষ এখানে হবে, তার মানে শুরুটা হচ্ছে টিডিসি। সাকশন যদি শুরু টিডিসি হয়, কম্প্রেশন শুরু কোথায়? টিডিসি। কারণ স্যার ও যদি নামে তাহলে এখান থেকে উঠবে। পাওয়ারের শুরু কোথায়? টিডিসি। আবার টিডিসি, তার মানে উপর থেকে নামবে। আর এক্সস্টের শুরু বিডিসি থেকে। আপনারা অনেকটাই ক্লিয়ার বুঝতে পারছেন স্যার? শিওর? এই যদি হিসাব হয়, এবার আমরা একটু ওয়ার্কিং প্রিন্সিপাল বুঝি। বিসমিল্লাহ শুরু করি টিডিসি থেকে। টিডিসি তে কি হয়? টিডিসি তে হয়, একটু আগে বললাম না, এটার নাম কানেক্টিং রড। তার মানে পিস্টনের নিচে কোনো একটা লাঠি বা রড থাকে। এটা কি লাঠি বা এটা কি রড জানি না, মনে নেই। মনে করলাম যে আমি এটা একটু আগে হাত দিয়ে ওঠানামা করাইলাম না, এখানেও কোনো একটা ভূত থাকে যে পিস্টনকে উঠায় এবং নামায়। এই ভূতের নাম পরে বলবো। এবং যেহেতু ভালভ, তার মানে ওপেন ক্লোজ হইতে হবে, তার মানে ভালভকেও কেউ ধাক্কা দেবে, কেউ তুলবে। এটা ধরলাম যে এখানে একটা ভূত আছে। এই ভূত কখনো নামায়, কখনো উঠায়। এ কখনো উঠায়, এ কখনো নামায়। এবার ইঞ্জিনের টাইমিং কথাটা কখনো শুনছেন? টাইমিং, টাইমিং জিনিসটা কি? টাইমিং বেলতে যে টাইমিং মানে বাল্বগুলো খোলা এবং কখন কি কাজ করবে সেটা নির্দিষ্ট করা থাকে। কাজের একটা সিনক্রোনাইজ। এ যখন করবে ওর সাথে ও থাকবে, ওর সাথে। যেমন একটা যদি সিয়া বলি, গেটে যখন বাসার মালিক গাড়ি নিয়ে আসে, সাথে সাথে গেটম্যান দরজা খুলে দেয়। সে তো 2 মিনিট পরে খুলতে পারতো বা 2 মিনিট আগে থেকে খুলে বসে থাকতে পারতো। তাহলে টাইমিং করা আছে, যখনই আমি আসবো 1টা 2টা হর্নের মধ্যে গেট খুলতে হবে। এই যে টাইমিং, এই টাইমিংটা এখানে আছে। তাহলে এখানে কি টাইমিং স্যার? এখানে টাইমিংটা আমি বোঝাচ্ছি যে পিস্টন যখন অবস্থান টিডিসিতে, পিস্টন কি টিডিসি থেকে নামবে না সাকশনে। পিস্টন যখন টিডিসি থেকে নামবে, অটোমেটিক ভাবে এই ভূত ওকে বলে দেবে যে তুই সাকশন ভালভকে খুলে দে, তখন সাকশন ভালভ খুলে দেবে। এখন যদি বলে যে স্যার পিস্টন যে নামবে, ভালভ যে খুলবে, এটা কেমনে? এটাই স্যার টাইমিং করা আছে। এবং এই টাইমিংটা করা থাকে আমাদের গাড়িতে টাইমিং চেন। চেন যখন আমরা সাইকেলের চেন পড়ে যায় না, তখন চেন তুলে দিই না, ওই চেনটি মনের মতো তুলে দিলে হয় না? আমাদের গাড়িতে কিন্তু এই চেন মনের মতো তুলে দিলে হবে না। এখানে কিছু দাগ আছে, 1 2 3। এই 3টা দাগ মানে এক একটা মার্ক। এবং এই মার্কগুলোকেই বলতেছি টাইমিং মার্ক। তার মানে আমার যখন ইঞ্জিন ঘুরবে, এটা কখনো কালার থাকে না, মানে কালার থাকবেই সবসময়। এটা থাকবেই। হইতে পারে আপনার বেল্টে, সরি চেনে আমার আছে, আপনার চেনে নাই। তার মানে কি আপনার গাড়িতে নাই? না, আপনার গাড়িতেও আছে, তখন আপনার গাড়ির বডিতে থাকবে। যদি চেনে না থাকে তাহলে সরাসরি বডিতে মার্ক করা থাকে। এইটা আমরা এখন এত ডিপে যাব না, এটা অনেক হিসাবপাতি পরে আসবে। শুরু করি সাকশন স্ট্রোক থেকে। সাকশন স্ট্রোকে পিস্টন টিডিসি থেকে বিডিসি থেকে নামতে থাকে। এটা আমরা প্রথম থেকে আলোচনা করতেছি, এটা আর বোঝার কিছু না। এই সময় ইনটেক ভালভ খুলে যাবে। দেখেন এখানে মার্ক টাইমিংটা কি? পিস্টনও নামবে, ভালভও খুলে যাবে, যাতে পিস্টনের মাথায় যে ভ্যাকুয়ামটা তৈরি হয়েছে, এই ভ্যাকুয়ামের কারণে প্রেস বাতাস সিলিন্ডারে ঢোকে। এটাই কিন্তু মার্ক। তার মানে আমি যখন আপনাকে বলতে বলবো, স্টেপ বাই স্টেপ বলতে হবে। কি? 1 নাম্বার বলতে হবে পিস্টনের পজিশন। তাহলে সাকশনে কি হচ্ছে? পিস্টন টিডিসি থেকে বিডিসি থেকে নামতেছে। কথাটা শেষে দ্বিতীয়বার বলতে হবে ভালভের পজিশন। ভালভ খুলতেছে না বন্ধ হচ্ছে না কি আছে সেটা। তাহলে
পিস্টন টিডিসি থেকে বিডিসি তে নামতেছে, ভালভ এই সময় খুলে যাবে। কোন ভালভ? ইনটেক valve। স্পেসিফিক ভাবে বলতে হবে যে ইনটেক ভালভ খুলে যাবে। ওকে, খুলে যদি যায় 3 নম্বরে আপনাকে বলতে হবে এখানে কি হচ্ছে, কাজটা কি। ওয়ার্কটা হচ্ছে পিস্টনের মাথায় যে নেগেটিভ প্রেসারটা বা ভ্যাকুয়াম প্রেসারটা তৈরি হয়েছে, ওর কারণে কি বায়ু শূন্য জায়গা তৈরি হয়নি, এই শূন্য স্থান কি করতে হবে, পূরণ করতে হবে। এই পূরণ কি আপনি করবেন না ও নিজেই করবে? নিচে পিস্টন যখন নিচে নামতেছে তখন বাতাস নিজেই জায়গা করবে, কারণ রাস্তা করে দেওয়া আছে। আর এটা কেন করবে, কারণ আমি তো রাস্তা খুলে দিছি। যদি খুলে দিতাম না তাইলে একটা কাজ হতো, যেহেতু রাস্তা খুলছি তার মানে ফ্রেশ বাতাস। কেন ফ্রেশ বললাম, ওই যে এয়ার ফিল্টার যে আছে, ফিল্টার যদি না থাকতো তাহলে বলতে পারতাম না ফ্রেশ, কারণ ধুলাবালি সব ঢুকতো, কিন্তু ফিল্টার থাকার কারণে ফ্রেশ বাতাস সিলিন্ডারের মধ্যে প্রবেশ করবে। কতক্ষণ পর্যন্ত বাতাস ঢুকবে? যতক্ষণ না পিস্টন বিডিসিতে এবং যতক্ষণ না বাতাস বন্ধ হয়নি, এতক্ষণ পর্যন্ত এটা ঢুকতেই থাকবে, ঢুকতেই থাকবে, ঢুকতেই থাকবে। এই কথাটা কে কে ক্লিয়ার না? ওকে, ক্লিয়ার। তাহলে আরেকবার ক্লিয়ার করি। সাকশন স্ট্রোকে পিস্টন টিডিসি থেকে বিডিসিতে নামবে, এই সময় ইনটেক ভালভ খুলে যাবে এবং ইনটেক লাইন দিয়ে ফ্রেশ বাতাস সিলিন্ডারে প্রবেশ করবে। আচ্ছা, যখন বাতাস প্রবেশ করবে এই বাতাসের মধ্যে যদি আমি তেল ছিটাই, তাহলে তেল আর বাতাস মিক্সড হয়ে প্রবেশ করলো না? এখানে এবার আমরা একটু ক্লিয়ার করি, যে বাতাসটা ঢুকবে সেই বাতাসের মধ্যে ফুয়েল ইনজেক্টর তেল স্প্রে করে, যার কারণে স্প্রে তেল আর ফ্রেশ বাতাস দুইটা মিক্সড হয়ে সিলিন্ডারের মধ্যে ঢুকছে। তাহলে এয়ার ফুয়েল মিক্সড হয়ে সিলিন্ডারে ঢুকতেছে। সাকশনে কি লেখার দরকার নাই, কেউ লিখবেন না। সাকশন স্ট্রোকে কি হচ্ছে, পিস্টন টিডিসি থেকে বিডিসিতে নামতেছে, এই সময় ইনটেক ভালভ খুলে যাচ্ছে এবং সাকশন লাইন থেকে ফ্রেশ বাতাস এবং ওই বাতাসের মধ্যে ইনজেক্টর থেকে স্প্রেকৃত যে ফুয়েল দুইটা মিক্সড হয়ে সিলিন্ডারে প্রবেশ করতেছে। শেষ। পিস্টন এখন বিডিসিতে, সাকশনের কাজ শেষ, এটা বিডিসিতে আসা মানে এই ভালভ বন্ধ। কেমনে বন্ধ স্যার? ওই যে টাইমিং করাই আছে, তার মানে এ যখন নামতেছে তখন এখানকার যে ভূত ও এটাকে আবার টেনে লাস্ট থেকে বন্ধ করে দিল। রাস্তা বন্ধ, সিলিন্ডারের পিস্টন কোথায় আছে? বিডিসিতে। এই পুরো এরিয়ার মধ্যে শুধু বাতাস আর তেল এবং হ্যাঁ মিক্সড। সাকশনের কাজ শেষ। এবার আমরা যাব কম্প্রেশনে, কারণ আমরা একটু আগে বললাম কম্প্রেশন কোথা থেকে শুরু, বিডিসি। আর পিস্টন কোথায়? বিডিসিতে। এবার বিডিসিতে বা কম্প্রেশন স্ট্রোকে হবে কি, পিস্টন বিডিসি থেকে টিডিসির দিকে উঠতে থাকবে। উঠলো, ভালভ এ সময় বন্ধ। যে ভালভটা একটু আগে খোলা ছিল, বাতাস ঢুকছে, সেই ভালভটা কিন্তু এখন বন্ধ। কেন বন্ধ? কারণ আমাদের নামটাই কম্প্রেশন, এখানে আমরা সংকোচন করব। ভালভ যদি খোলা থাকে তাহলে কি করবে? লিক করবে না? লিক করলে কি কম্প্রেসড হবে? টায়ারের মধ্যে লিক আছে, সেই টায়ারে কি বাতাস ঢোকানো যাবে? ঠিক বিষয়টা এমন। তার মানে এই লিকটা আমি বন্ধ করলাম, বন্ধ করার কারণে পিস্টন যত উঠতেছে তত কি হবে, এয়ার ফুয়েল মিক্সচার কম্প্রেসড হতে থাকবে, কম্প্রেসড হতে থাকবে। এখন কোনো কিছু কম্প্রেসড করলে সেটা ঠান্ডা হয় না গরম হয়? গরম হয় না। একটু উদাহরণ দেই, সাইকেলের চাকাতে হাওয়া দিয়েছেন, সাইকেলের চাকা যখন হাওয়া দেয় প্যাডেল নড়ে, এটা কি কি করে হয়? ফ্রেশ বাতাসকে সাকশন করা হয় এবং ওই সিলিন্ডারের মধ্যে কম্প্রেসড করে সেই বাতাসটাকে আমরা চাকার মধ্যে ঢুকাই। এই সময় যখন আমরা প্যাডেল করি বা প্রেস করি তখন ওই যে সিলিন্ডারটা এটা ঠান্ডা হয় না গরম হয়? অনেকটা গরম হয়। কেন? বুঝা যায় না, স্টিলের গুলো গরম গরম একদম যেখানে লাগবে বডি সে জায়গায় পুরো, মানে বাইকের সাইলেন্সার বাইকের মতো গরম হয়। তার মানে এটাকে আসলে গরম হয়। তাহলে এখানে কি করতেছি আমরা, পিস্টনকে বিডিসি থেকে টিডিসির দিকে উঠাচ্ছি, এই সময় ইনটেক ভালভ বন্ধ করতেছি এবং সাকশনে যে এয়ার ফুয়েল ঢুকাইলাম সেটাকে ধীরে ধীরে কম্প্রেস করতেছি। এবং এই কম্প্রেসটা এত পরিমাণ গরম যেটা কোথায় জমা থাকবে, কম্প্রেশন স্ট্রোকে সৃষ্ট পিস্টন কোথায় থাকবে, টিডিসিতে। এবং পিস্টন যখন কম্প্রেশন স্ট্রোকে সৃষ্ট টিডিসিতে থাকবে তখন যে এয়ার ফুয়েল মিক্সচারটা সাকশনে ঢুকালাম সেটা কোথায় থাকবে, ওই যে কম্বাসন চেম্বারে। কারণ আমরা জানি টিডিসির উপরে যে জায়গাটা আছে এটাকে কম্বাসন চেম্বার বলতেছি। কম্প্রেশন স্ট্রোক নিয়ে কোনো কোশ্চেন? আরেকবার ক্লিয়ার করি। পিস্টন যখন হচ্ছে এই উঠার যে ফোর্সটা থেকে হচ্ছে এই ফোর্সটা ওই যে নিচে একজন বসে আছে না, ও ওঠানামা করাচ্ছে, ওকে এই দিচ্ছে আর কি। ওকে, তাহলে এই যে কম্প্রেশন স্ট্রোকে পিস্টন বিডিসি থেকে টিডিসির দিকে উঠতেছে, এই সময় ইনটেক ভালভ বন্ধ এবং সাকশনে যে প্রবেশ করছে এয়ার ফুয়েল মিক্সচার সেটা কম্প্রেসড হয়ে কম্বাসন চেম্বারে জায়গা দখল করছে। কম্বাসন চেম্বারে আমি কিন্তু কি বাড়াইছি, তাপ না চাপ? চাপ। হাই প্রেসার থেকে লো প্রেসার করছে, যার কারণে কম্প্রেসড করতে এখানে চাপ যেমন বেড়ে গেছে, চাপ আর টেম্পারেচার
চাপ আর তাপমাত্রা কি সমানুপাতিক না ব্যস্তানুপাতিক? একটাকে বাড়াই দিলে আরেকটা অটোমেটিক ভাবে বেড়ে যাবে। এটা একটু উদাহরণ দিই। এই রুমের ক্যাপাসিটি 30 জন, এখানে আমরা 60 জন ঢুকাইলাম, একটু পরে গরম লাগা শুরু হবে না? কেন? কারণ আমরা চাপ বাড়াইছি। চাপ বাড়লে অটোমেটিক ভাবে তার টেম্পারেচার বেড়ে যাচ্ছে। রুমের ক্যাপাসিটি 30 জন, 25 জনকে বের করে দিয়ে 5 জন আছে। খুব রিল্যাক্স। কম্প্রেশন স্ট্রোকে আমরা কি করি? ওই যে সাকশনেতে তেল আর বাতাস ঢুকাইলাম, ওটাকে চাপ দিয়ে কম্বাসন চেম্বারে ঢুকাই দিই। ওকে, কম্প্রেশন স্ট্রোক শেষ। এবার আসি পাওয়ার স্ট্রোক। পাওয়ার স্ট্রোকে পিস্টন কোথায় থাকবে? ওই যে আপনি যে একটু আগেই তো উঠাইয়া যে এখানে রাখলেন, এখানে পাওয়ার স্ট্রোক। তাহলে পাওয়ার স্ট্রোকে পিস্টনের অবস্থান টিডিসি তে, এই সময় ইনটেক আর এক্সহস্ট ভালভ কি বন্ধ না ক্লোজ? সরি, বন্ধ না ওপেন? বন্ধ না ওপেন? তাহলে ইনটেক ভালভ তো একটু আগেই বন্ধ করলাম, আর এক্সহস্ট নিয়ে তো কোনো কথাই নেই, এক্সহস্ট তো আগে থেকেই বন্ধ। তাহলে পাওয়ার স্ট্রোকের পিস্টনের অবস্থান টিডিসি তে, এবং এই এয়ার ফুয়েল মিক্সচার এখানে কম্প্রেসড হয়ে আছে। এই কম্প্রেসড এয়ার ফুয়েল মিক্সচারের মধ্যে এই স্পার্ক প্লাগ কি করবে? একটা ছোট্ট আগুন লাগাবে। ছোট্ট আগুনটা কতটুকু? 22,000 থেকে 25,000 ভোল্ট। এটা এইরকম একটা শট। এবং এই সব মোটামুটি আপনাকে রাখলে ওই জায়গাটা প্যারালাইজ দিতে পারে, কোনো সমস্যা নেই। তাহলে কি হলো? পাওয়ার স্ট্রোকে পিস্টন যখন টিডিসি তে এবং ইনটেক এক্সহস্ট ভালভ যখন বন্ধ, বারবার এটা কেন বলতেছি? এই যে এই সিকোয়েন্স অনুযায়ী পিস্টন টিডিসি তে, ইনটেক এক্সহস্ট ভালভ বন্ধ, এবং এখানে কি হচ্ছে? স্পার্ক প্লাগ ওই কম্প্রেসড এয়ার ফুয়েল মিক্সচারের মধ্যে একটা আগুন লাগাচ্ছে। এতে কি হবে? ব্লাস্ট হবে না? বোমার মতো। আচ্ছা, বোমা যখন আমরা মাটিতে মারি, তার ধোঁয়া বা শক্তি কোথায় যায়? উপরে যায় না? উপরে কেন? নিচে কেন যায় না? কারণ নিচে তো বাধার মানে মাটির বাধা আছে, আর এটা চাই যত ইজিলি যত জায়গার মধ্যে সরাই যায়। তার মানে আমার এখানে কি উপর থেকে বাধা না? এই দেয়ালটা বাধা, এই দেয়ালটা বাধা, এই দেয়ালটা বাধা, কিন্তু সব থেকে দুর্বল জায়গা হচ্ছে পিস্টনের এই মাথাটা। তখন ও কিন্তু পুরো শক্তি পিস্টনের মাথায় দেয়, এবং পিস্টনটা এই শক্তির কারণে হাই স্পিডে টিডিসি থেকে বিডিসির দিকে নামতে থাকে। এবং পিস্টন যত নামতেছে তত এই এয়ার ফুয়েল মিক্সচার পুরে আস্তে আস্তে স্থায়ী বা কালো ধোঁয়া হচ্ছে। এটা যত নামতেছে তত আস্তে আস্তে এটা কালো ধোঁয়া হচ্ছে, এবং এটাই কিন্তু পাওয়ার। আর এখানেই আমরা মূল শক্তিটা পাইলাম। সাকশনে কোনো শক্তি পাইছি না, সাকশনে খালি ঢুকাইছি। কম্প্রেশনে কোনো শক্তি পাইছি, ওখানে খালি কম্প্রেস করছি। পাওয়ারে কিন্তু শক্তি পাইলাম। এই যে মেকানিক্যাল এনার্জি, এই এনার্জি দিয়েই গাড়ি চলে এবং অন্যান্য জিনিসও চলে। ওকে, পাওয়ার স্ট্রোকে পিস্টন হাই স্পিডে যখন টিডিসি থেকে বিডিসি তে নামে, তখন তার অবস্থান হয়ে যায় বিডিসি। পাওয়ার স্ট্রোক শেষ। এবার একটু আগে পড়াইলেন না, এটাকে বের করে দিতে হবে না? বের করে না দিতে পারলে আবার ঢুকাইতে পারবেন? এর জন্য আমাদের এক্সহস্ট স্ট্রোক। এক্সহস্টে কি হবে? পিস্টন বিডিসি থেকে টিডিসি থেকে উঠবে, এই সময় এক্সহস্ট ভালভ খুলে যাবে, আর ইনটেক না, এক্সহস্ট ভালভ খুলে গেলে কি হবে? একটু আগে যেটা পড়াইছেন সেটা ধীরে ধীরে বের হবে। এটা কি আর কম্প্রেসড হবে না? এটা বের হবে। এটা যখন বের হচ্ছে কতক্ষণ পর্যন্ত বের হবে? যতক্ষণ না পিস্টন টিডিসি তে যাচ্ছে। এইবার পিস্টন টিডিসি তে গেলে এক্সহস্ট ভালভ আবার বন্ধ, এবার ইনটেক ভালভ খোলা, এবং পিস্টন নামলে এয়ার ফুয়েল মিক্সচার ঢুকতেছে। এটা যখন উঠতেছে তখন ভালভ বন্ধ হওয়ার কারণে কম্প্রেসড, ব্লাস্টের কারণে পাওয়ার, এবং ওঠার কারণে আবার এক্সহস্ট, আবার সাকশন। 1 মিনিট সময় দিলাম, যতটুকু বুঝাইলাম এটা একটু নিজে নিজে মনে মনে একটু হিসাব করেন যে আসলে কি হইলো এখানে। কোনো কথা না, নিজেরা নিজের একটু